আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। এই প্রথম কোনো বাংলা অনলাইন নিউজ প্ল্যাটফর্মকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, মানে ভিডিও সাক্ষাৎকার, এবং পত্রিকায় মুদ্রণও হয়েছে। কলকাতার দ্য ওয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার, একজন সিনিয়র সাংবাদিক। এই সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কথা বলেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রথম তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। নিশ্চয়ই আপনি জানতে চাইছেন যে কি বলেছেন শেখ হাসিনা, কে হতে যাচ্ছেন দলের নতুন নেতা, ভবিষ্যৎ নেতা। এ প্রসঙ্গে সাংবাদিক অমল সরকার আওয়ামী লীগ সভাপতিকে প্রশ্ন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মানে প্রধানমন্ত্রীর পুত্র, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই দুজনের মধ্যে কাকে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করছেন বা ঠিক করছেন বা করবেন, নাকি নতুন কাউকে বেছে নেবেন তিনি এবং তার দল। আমরাও প্রশ্নটা করে রাখি, কে হচ্ছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা? জয়, পুতুল, নাকি নতুন কেউ, অন্য কেউ? আগেই বলেছি সাক্ষাৎকারটি একটু ব্যতিক্রমী এবং গুরুত্বপূর্ণ, কারণ এখানে শেখ হাসিনা বর্তমান এবং এই সময়ের রাজনীতি বা পরিস্থিতি নিয়েই শুধু কথা বলেননি, ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা দিয়েছেন। তাও এমন এক সময়ে যখন আওয়ামী লীগ দেশে কার্যত নিষিদ্ধ, নেতাকর্মীরা ভয়াবহ চাপ এবং আক্রমণের মুখে, এবং দেশের সার্বিক রাজনীতি তথা ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, বলতে পারেন গভীর সংকটে। সিনিয়র সাংবাদিক অমল সরকার অনেক বিষয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছেন। এর মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ইস্যু। শেখ হাসিনা বলেছেন এই প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের ইচ্ছা প্রমাণ করে তিনি কতটা অসম্ভব অবস্থার মধ্যে পড়েছিলেন, মানে অসহায় অবস্থার মধ্যে পড়েছিলেন বা আছেন। হাসিনা বলেন, গত 16 মাসে দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক ভারসাম্য ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্রপতি এখনো বাংলাদেশের সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত শেষ নেতা। দর্শক, শেখ হাসিনা তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বড় অভিযোগ তুলেছেন। সেটা হলো রাষ্ট্র পরিচালনা সাংবিধানিক কাঠামোর বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে এখন অনেকেই গৃহযুদ্ধের আশঙ্কা করেন। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, বাংলাদেশের মানুষ গৃহযুদ্ধ চায় না, তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। শেখ হাসিনা অভিযোগ করেন, দেশে চরমপন্থী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যারা সাংবাদিক, সংখ্যালঘু এবং বিরোধী কণ্ঠকে ভয় দেখাচ্ছে। এই নৈরাজ্যের জন্য তিনি বর্তমান শাসন ব্যবস্থা এবং শাসককে দায়ী করেন। শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে অমল সরকারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, মানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, এটির কথা তিনি বলছেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। তিনি বলেন, ভারত চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে। এটাকেই তিনি নয়াদিল্লি ঢাকা সম্পর্কের নতুন মাত্রা হিসেবে বর্ণনা করেছেন এবং এজন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং ভারতের প্রতি, ভারত সরকারের প্রতি, ভারতের জনগণের প্রতি। প্রধানমন্ত্রী মোদীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে শেখ হাসিনা বলেন, মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে 2024-এর 5 আগস্ট যে তাৎক্ষণিক সিদ্ধান্তে তিনি যেতে পারলেন, সেখানে আশ্রয় পেলেন, সেটি আসলে তিনি মিন করছেন। তিনি বলছেন, এটা ছিল সহমর্মিতা এবং প্রজ্ঞার প্রতিফলন। প্রজ্ঞাটা কার? নরেন্দ্র মোদীর। তিনি বুঝেছিলেন, নরেন্দ্র মোদী বুঝেছিলেন, এটি শুধু বিপদে পড়া এক প্রতিবেশীকে আশ্রয় দেওয়ার বিষয় নয়, বরং দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভিত্তিকে সমর্থন করার বিষয়।
নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিয়েছে, ভারত চরমপন্থী শক্তিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুনভাবে গড়ে উঠতে দেবে না। এই পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলছেন শেখ হাসিনা। অমল সরকার জানতে চেয়েছেন, দেশে না থেকেও আপনি এখন দেশে আছেন, বরং অধিক সক্রিয় আছেন। আপনারা বুঝতেই পেরেছেন যে ভার্চুয়ালি তিনি যে সংযুক্ত আছেন দেশের নেতাকর্মীদের সঙ্গে, এটিকেই তিনি আসলে প্রশ্নে এনেছেন। এর মূলমন্ত্র কি, এর আউটকাম কি, এটি জানতে চেয়েছেন। জবাবে শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি আসলে এই জন্য কৃতিত্ব পায়। প্রযুক্তি তাকে মানুষের কাছ থেকে দূরের বদলে কাছে থাকতে সাহায্য করছে, অধিক কাছাকাছি এনেছে। রাজনীতিতে বা ক্ষমতায় বৈধতার প্রশ্নে শেখ হাসিনা বলেন, বৈধতা আসে মানুষের মূল্যবোধ থেকে, অফিস দখল করা থেকে নয়। খুবই ইঙ্গিতপূর্ণ এই কথা রাজনীতির অনেক বড় পাঠ বলে মনে করেন পর্যবেক্ষকরা। হয়তো শেখ হাসিনা বুঝিয়েছেন ক্ষমতা আর জনপ্রিয়তা এক জিনিস নয়। নিশ্চয়ই এক তো নয়। অমল সরকার সুস্পষ্ট প্রশ্ন করেই জানতে চেয়েছেন, তাহলে এই যে প্রেক্ষাপটে আওয়ামী লীগ কি বদলাবে? কি ভাবছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব? দর্শক, আমি মনে করি এটি এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শেখ হাসিনা এই প্রশ্নের জবাবে স্বীকার করেছেন, দলে নতুন নেতৃত্বের দাবি কিন্তু যৌক্তিক। এখনই তিনি এটি এভাবে বলেছেন যে একই মুখ নিয়ে ফিরে এসে ভিন্ন ফল কিন্তু আশা করা যায় না। এছাড়া তৃণমূল থেকেও পরিবর্তনের দাবি আসছে, এটিও তিনি স্বীকার করেছেন। একই সঙ্গে এটাও বলেছেন, কিছু নেতা মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন, বিদ্যমান যারা নেতা আছেন তাদের কারো কারো কথা তিনি বলছেন। অনেকে তরুণদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন, অথচ দলে এমন নেতা প্রয়োজন যারা প্রজন্মগত বিভাজন ঘোচাতে সক্ষম। তিনি আরো বলছেন যে দল এমন নেতা চায় যারা ঐতিহ্যবাহী সংগঠন গড়ে তোলার কৌশল যেমন বোঝেন বা বুঝবেন, তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থাও আয়ত্তে রাখেন বা রাখতে পারবেন। যারা মাঠে কাজ করা শ্রমিকদের সঙ্গে, কৃষকের সঙ্গে যেমন সংযোগ স্থাপন করতে পারেন বা পারবেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলতে পারেন বা পারবেন। স্পষ্ট কিন্তু কথাগুলো। সর্বোপরি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলকে আওয়ামী লীগকে পরিবর্তনের সঙ্গে সময়ের সাথে সাথে খাপ খাইয়ে এগিয়ে নিতে পারেন এবং শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে পারেন। এমন নেতৃত্ব আসলে তিনি চাইছেন। দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুধু বক্তব্য নয়, কেবলই পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, এটা এর চেয়ে বেশি কিছু, কার্যত রাজনৈতিক আত্মসমালোচনা, যেটা শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুব জরুরি বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এবার কথা শুনবো জয় পুতুল প্রসঙ্গে, কিংবা পরিবারতন্ত্রের প্রশ্নে, অথবা অন্য কেউ কি আসবেন আওয়ামী লীগের নতুন নেতৃত্বে, ভবিষ্যৎ নেতৃত্বে, সেটি জানতে চাইব। একথা ঠিক, আওয়ামী লীগেরও অনেকেই হয়তো চান হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের নেতৃত্বে আসুন, এরকম একটি গুঞ্জন, এরকম একটি আওয়াজ কিন্তু আছে। এ বিষয়ে দ্য ওয়ালকে শেখ হাসিনা স্পষ্ট করে জবাব দিয়েছেন, বলেছেন, আওয়ামী লীগ কোনো পারিবারিক দল নয়, লক্ষ লক্ষ মানুষের দল। জয় বা পুতুল যদি দায়িত্ব পান, তা হতে হবে যোগ্যতার ভিত্তিতে এবং দলের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি জেলা থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসতে হবে। পরিষ্কার গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে নেতা তৈরি হতে হবে, চাপিয়ে দেওয়ার বিষয় নয় বলেই আমি বুঝতে পারছি। দর্শক, আপনিও বুঝে নিন শেখ হাসিনা কি বোঝাতে চেয়েছেন আসলে এই কথাগুলোর মাধ্যমে। আর বড় করব না, শেষ করতে চাই। তার আগে আপনার জন্য প্রশ্ন, আপনি কি মনে করেন নতুন নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? বাংলাদেশের সরকার ঢাকা ৮ আসনের নির্বাচনের পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই রাজনৈতিক নেতা, বিশেষ করে নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। বিশেষ করে সে সময়ে যখন
ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং ঢাকা ৮ আসনের এই নির্বাচনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হন নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘন্টারও কম সময়ের ব্যবধানে। আর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই ওসমান হাদি যেমন তার জীবনের ওপর হুমকি বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ঠিক তেমনি গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, যিনিও একজন তরুণ নেতা, তিনি বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন যে আওয়ামী লীগের কাছে ৫০ জনের একটা টার্গেট লিস্ট আছে এবং তারা একে একে একজন একজন করে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে তরুণ নেতাদের হত্যা করবে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন যখন যমুনায় প্রধান দলগুলোকে ডেকে নিয়ে যান, বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তখন তিনি সরাসরি বলেন যে গভীর ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মাধ্যমে এবং এখন তাদের কাছে খবর আছে যে এমনকি ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার ভাড়া করছে এই ষড়যন্ত্র বাস্তবায়নে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ১২ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে নির্দেশনা দেন সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। এখন পর্যন্ত আপনারা তো সকলেই আমরা জানি যে ওসমান হাদির হত্যাকারী কিংবা মোটরসাইকেল চালক কাউকেই গ্রেফতার করতে যেমন সরকার সফল হয় নাই, তেমনি তাদেরকে তারা ঠিক কোথায় আছে, দেশে না দেশের বাইরে আছে, সেটাও এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারছে না। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে তড়িৎ সিদ্ধান্তে সবচেয়ে সক্রিয়ভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেন নিরাপত্তা নিশ্চিত করতে, তিনি এসে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষণা দেন যে নির্বাচনের প্রার্থীরা তাদের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স চাইলেই তারা এখন অস্ত্রের লাইসেন্স দেবেন এবং তিনি ঘোষণা দেন যেই সব রাজনৈতিক নেতাদের লাইসেন্স করা অস্ত্রই সরকারের কাছে জমা আছে এখন সেগুলো তারা ফেরত নিতে পারবেন এবং সরকার ঘোষণা দেয় যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যেমনটা হওয়ার কথা, মানে এমন একটা অনিরাপদ পরিবেশের কথা যখন সর্বোচ্চ পর্যায় থেকে আসে এবং যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় হচ্ছে অস্ত্রের লাইসেন্স নেওয়া এবং নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেই করা, তখন যে রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে খুব স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন এতটা নাজুক, তখন যে একরকমের ভীতি তৈরি হবে এবং তারা সরকারের এক্ষেত্রে সমর্থন চাইবেন, সেটা বোধহয় খুব স্বাভাবিক। এবং এই অবস্থায় সরকার একটা নতুন নীতিমালা জারি করে 15ই ডিসেম্বর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে ফেলে 15ই ডিসেম্বর। মানে 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে নিরাপত্তা শঙ্কায় কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করছে যে আরো বেশি অস্ত্রধারী নিশ্চিত করে যে যার নিরাপত্তা কি করে নিশ্চিত করতে পারবে। তো সেই নীতিমালায় বলা হয় নির্বাচনকালীন সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন রোধ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ এবং প্রকৃত নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান ও রিটেইনার নিয়োগের অনুমোদন দেওয়া এর মূল উদ্দেশ্য। রিটেইনার মানে গানম্যান এবং এই নীতিমালার মাধ্যমে তার মানে আপনি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, ব্যক্তিগত অস্ত্রধারী নিয়োগ করতে পারবেন। কিন্তু সরকার বলছে এর মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ হবে। তার মানে সশস্ত্র বাহিনী বিভিন্ন রাজনৈতিক নেতারা বা বিশিষ্ট ব্যক্তিরা গড়ে তুলবেন তাদের নিজ নিজ নিরাপত্তায়, মানে মিলিশিয়া বাহিনীর মতো। আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন গোষ্ঠীগত সংঘাতে বিক্ষুব্ধ যেসব দেশ, সেসব দেশে যেসব খবর বা যেসব পরিস্থিতির কথা আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি, সরকারের তার মানে মাথার মধ্যে সেই আশঙ্কাও আছে। সেক্ষেত্রে সরকার নীতিমালা জারি করেছে এখন যে কোনো বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এমপি পদপ্রার্থীরা যাতে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নিতে পারে এবং রিটেইনার নিয়োগ করতে পারে, মানে অস্ত্রধারী নিয়োগ করতে পারে। এক্ষেত্রে কারা পাবে এটা তার সংজ্ঞায় বলা হয়েছে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে সরকার কর্তৃক স্বীকৃত বর্তমান বা সাবেক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে বোঝাবে। আর সংসদ সদস্য পদপ্রার্থী বলতে
নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীকে বোঝাবে। এখন ভাবুন, শুধুমাত্র যে এই ঘটনায় মানে ওসমান হাদি কিন্তু প্রথম প্রার্থী নন যিনি গুলিবিদ্ধ হয়েছেন। নভেম্বরের 4 তারিখে বিএনপি মনোনয়ন ঘোষণার পরপরই কিন্তু চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর তার জনসভায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানে একজন শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং খবর বের হয় যে প্রায় 50টির মতো রীতিমতো AK-47 সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটা সন্ত্রাসী দল বিএনপির সেই নির্বাচনী জনসভায় ঢুকে ওই সময় গুলিবর্ষণ করে এবং তাতেই বিএনপি মনোনীত প্রার্থী আর ওই শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মানে কি বিপুল পরিমাণ অস্ত্রের ভান্ডার পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে, সরকার সেদিকে দৃষ্টিপাত করছে না, সরকার আরো বেশি অস্ত্র এবং অস্ত্রধারী সৃষ্টিতে নীতিমালা জারি করেছে। এখন সরকার জুলাই যোদ্ধাদের রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় থাকা ব্যক্তিত্ব সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে গানম্যান দেওয়া শুরু করেছে এবং তার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির দিক থেকে এরা 4 জন আপাতত গানম্যান পেয়েছেন। এর মধ্যে কিন্তু 15 জন রাজনীতিবিদ বিশেষভাবে গানম্যান এবং অস্ত্রের লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদনও করেছিলেন। যে 15 জন রাজনীতিবিদ নিরাপত্তা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন তার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, তিনি সার্বক্ষণিক গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন যে তার যে পরিমাণ এখন নির্বাচনী জনসভায় ঘোরাঘুরি করতে হয়, দলীয় কার্যক্রম যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাতে জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আফমা আব্দুস সাত্তার সরকারের কাছে আবেদন করে বলেছেন যে জামায়াতে ইসলামীর আমির সারা দেশে পথসভা জনসভায় অংশগ্রহণের জন্য সফর করবেন, তার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য যাতে মোতায়েন করা হয়। তার পাশাপাশি আরো যারা যারা গানম্যান এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে তাদের মধ্যে আছেন জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন, কাজে তারও এই নিরাপত্তা দরকার। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ প্রমুখ রাজনৈতিক ব্যক্তিবর্গ এরই মধ্যে কিন্তু গানম্যানের আবেদন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে 20 জনের মতো বিশিষ্ট ব্যক্তিকে গানম্যান দিয়েছে সরকার। এরই মধ্যে ডিজিএফআই, এসবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাতে খবরাখবর সংগ্রহ করে কাদের নিরাপত্তা ঝুঁকি আছে সেটা বিবেচনা করে। কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে রাশেদ খান, যিনি বারবার 50 জনের তালিকার কথা বলছেন, তিনি কি পেয়েছেন নিরাপত্তা, কিংবা নিরাপত্তা কি পেয়েছেন তার তালিকার মধ্যে থাকা 50 জন রাজনৈতিক নেতা যাদের কথা এই তরুণ নেতা বারবার বলছেন? মানে সরকার ঠিক কিসের ভিত্তিতে ঠিক করছে এবং সরকারের ডিজিএফআই, এসবি সহ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে, মানে মিলিটারি এবং সিভিল গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যদি সত্যি প্রকৃতপক্ষে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে তথ্য থাকে, তাহলে তো প্রশ্ন আসেই যে ওসমান হাদির ওপর হামলার ঘটনার আগে সরকার কেন জানতে পারলো না যে গভীর ষড়যন্ত্র চলছে? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হামলার পরদিনই যেটা বললেন যে এখন নাকি প্রশিক্ষিত শুটার ভাড়া করা হচ্ছে, সরকার কি নিশ্চিত এই কজনকে নিরাপত্তা দিলেই প্রশিক্ষিত শুটারের হাত থেকে সরকার রাজনৈতিক নেতাদের এবং নির্বাচনের প্রার্থীদেরকে রক্ষা করতে পারবেন? এখানেই ঘটনার শেষ নয়, শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরকেই যে নিরাপত্তা দিলে যথেষ্ট হচ্ছে না, সরকার সম্ভবত সেটা 18ই ডিসেম্বর ওসমান হাদির মৃত্যুর পরপর যে ভয়াবহ হামলার শিকার হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার এই দুটো সংবাদপত্র, তাতেও এক রকমের শঙ্কিত বোধ করছে। সম্ভবত সেই পত্রিকাগুলোর তরফে সরকারকে নিরাপত্তার জন্য যে বিশেষ আবেদন করা হয়েছে, কিংবা সরকারই হয়তো এটা বিবেচনায় নিয়ে প্রথম আলো এবং
ডেইলি স্টারের দুই সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ আনামকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আলো আগুনের ঘটনা সম্পর্কে তার বক্তব্যে বলেছে যে তারা প্রধান উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে বারবার এই হামলার হুমকি সম্পর্কে এবং হামলা চলাকালীন যোগাযোগ করেও মানে সক্রিয় অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পায় নাই, কিন্তু এখন এই দুইজন সম্পাদককে গানম্যান দেওয়া হয়েছে। আমার মনে প্রশ্ন জাগে যে ঠিক কিভাবে এই গানম্যান দিয়ে নিরাপত্তা রক্ষার কথা ভাবা হচ্ছে। কারণ দেখুন, একদিকে যখন আমরা প্রথম আলোর সামনে পুলিশ কেন নিষ্ক্রিয় এই প্রশ্ন তুলি, ভুলে গেলে চলে না 2025-এর মে মাস থেকে সরকার আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছ থেকে সকল অস্ত্র জমা নিয়ে নিয়েছে। 2024-এর আগস্টের পর থেকেই পুলিশের যে কোনো অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ ছিল, কিন্তু অস্ত্র রীতিমতো জমা নিয়ে নিয়েছে পুলিশের কাছ থেকে 2025-এর মে মাস থেকে। একদিকে 2024-এর জুলাই আগস্টের সময় থেকেই এসএমজি, এলএমজি থেকে শুরু করে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র লুট হয়েছে বাংলাদেশের কারাগারগুলো থেকে। বাংলাদেশের পুলিশ অন্তত 450 থানা এবং 150 পুলিশ ফাঁড়ি থেকে লুট হয়েছে, এমনকি গণভবন থেকে। যেই লুটপাটের অস্ত্র পুলিশের হিসাব বলছে 20 থেকে 35% এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়শই বলে যে পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ সে সময় লুটপাট হয়ে গেছে, সবকিছুর হিসাব করাও সম্ভব হয়ে ওঠে নাই, কারণ তার সাথে সাথে নথিও হারিয়েছে। এই অবস্থায় পুলিশ নিরস্ত্র আর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার জন্য গানম্যান দিয়ে ব্যক্তির নিরাপত্তা কি রক্ষা করা সম্ভব? প্রথম আলো ডেইলি স্টারের ঘটনাটাই যদি মনে করেন, হামলা চলছে, ঘন্টার পর ঘন্টা ধরে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর চলছে, সাংবাদিকেরা উপরে আটকা পড়েছেন, তারা নিচে ঝাঁপ দিয়েও নামতে পারছেন না। এমনকি ডেইলি স্টারের সাংবাদিকেরা যেটা বলেছেন, যারা আগুনের তাপে ছাদে আটকা পড়েছিলেন, যে তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা পর্যন্ত নামিয়ে আনার সাহস পাচ্ছিলেন না, যে নামিয়ে আনলে নিচে মব বা হামলাকারী বা বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর আবার হামলা চালাতে পারে। সে সময়ে আসলে কে কার উপরে গুলি চালাবেন? ধরুন তখন প্রথম আলো বা ডেইলি স্টারে যদি তাদের সম্পাদকেরা থাকতেন, তাহলে কি নিচে নিরস্ত্র পুলিশ এবং বিক্ষুব্ধ শত শত হামলাকারী কিংবা বিক্ষুব্ধ ছাত্র জনতা আর উপরে একজন গানম্যান অস্ত্রধারী কিংবা একজনের কাছে তার লাইসেন্স করা অস্ত্র, তিনি কি করে তার নিরাপত্তা, তার প্রতিষ্ঠানের নিরাপত্তা কিংবা তার সহকর্মীদের নিরাপত্তা রক্ষা করবেন? মানে এই পরিস্থিতিটা সরকার কি করে মনে করছে নিরাপত্তা নিশ্চিতে কোনো ভূমিকা রাখতে পারবে, নাকি সরকার চাইছে ব্যাপক অস্ত্রবাজি শুরু হোক? যেমনটা নাহিদ ইসলাম ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে বলেছেন যে সরকার তাদের নিরাপত্তা দিতে পারবেন তারা বিশ্বাস করেন না, কাজে তারাই নিজেরাই নিজেদের নিরাপত্তা রক্ষা করবেন। কিংবা ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ড মাহফুজ আলম যেমনটা বলেছেন যে তারা আর সহ্য করবেন না, একটা লাশ পড়লে তারাও লাশ নেবেন। সরকার কি এমন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি চাইছে? কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে? কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়? এই প্রশ্ন তো 2024-এর জুলাই আগস্ট থেকেই আছে। অথচ সরকার এমন একটা পরিস্থিতি করেছে যেখানে বৈধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে আছে শুধুই লাঠি, আর এখন নাকি সকল রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী সকলেই চাইলেই লাইসেন্স পাবেন, গানম্যান পাবেন, রিটেইনার নিয়োগ করে নিজস্ব অস্ত্রধারীও নিয়োগ করতে পারবেন। এই পুরো পরিস্থিতিটা নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি সারা বাংলাদেশকে একটা অস্ত্রবাজির দেশে পরিণত করবে, সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতির